আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আজকের এই প্রোগ্রামটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে অনুরোধ করবো, আপনার যে পাশে আমার যে গেস্ট রয়েছে তাকে দেখতে পাচ্ছেন, হয়তো অনেকেই চিনে ফেলছেন। এই সেই প্রিয়া ইসলাম, যে মেয়েটি দু পায়ে হামাগুড়ি দিয়ে হেঁটে বছর তিন বছর আগে ভাইরাল হয়েছিল। এই মেয়েটির জীবনের উপরে অনেক ঝড় ঝাপটা গিয়েছে, অনেক কষ্ট করে তার জীবনটা পরিচালনা করতেছে। আজকে প্রিয়ার সাথে আবার আপনাদের সাথে কথা বলিয়ে দেব। তো যেহেতু আমাদের স্টুডিওতে চলে এসেছে, তার সাথে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো আছি। প্রিয় দর্শক, আপনাকে চিনতে পেরেছেন প্রিয়া ইসলামকে? আচ্ছা, আপনি যে ভাইরাল হয়েছিলেন, মূলত কোন বিষয়ে ভাইরাল হয়েছিলেন সেই বিষয়টা একটু আগে শুনি। আমি মূলত ভাইরাল হয়েছিলাম মানে অসহায়ের ভিডিও করে, যেমন আমার কিছু হেল্প লাগতো, হেল্পের জন্য মিডিয়াতে কিছু সাক্ষাৎকার দিয়েছিলাম, সেখান থেকেই মূলত আমি ভাইরাল। আর কিছু কথাবার্তা হয়তো আমার ভুল ছিল, ওইটাকে ভুল ধরে অনেকে রোস্ট করছিল, সেখান থেকেও আমি ভাইরাল। তো মূলত সে হচ্ছে একটি অসহায় মেয়ে, তার পরিবারটা খুবই গরিব এবং তার একটা দুর্ঘটনার কারণে তার দুটি পা অচল হয়ে গেছে। আসলে ঘটনা কি ছিল সেটা একটু আমরা ছোট্ট করে শুনবো। ঘটনা ছিল হচ্ছে, প্রথম আমার আম্মু, আমার ছোট ভাই, আমরা তিনজন মানে একটা মিডিয়ার সাথে দেখা হয় রাস্তায়। পরে উনি অনেক মায়া কইরা ওনার বাইকটাকে থামাইয়া আমাকে দেখা পরে ভিডিও করতে আসছে। তো তখন আমি লজ্জা পাইতাম, আর স্কুলে পড়তাম, আমি কোথাও আর সাক্ষাৎকার দিই নাই, কিংবা কোনো কিছুতেই আমার এই পায়ের সমস্যাটা তুলে ধরি নাই। আমার নিজের কাছে খুব আনইজি লাগতো, গিল্টি ফিল হইতো। পরে উনি অনেক রিকোয়েস্ট করছে, আমি দিতে চাই নাই। আমার ফ্যামিলিও বলছে, মানে মানা করছে প্রথম, তারপরে বলছে কি, যদি না খেয়ে থাকো, কেউ তো তোমাদেরকে একবেলা ভাত দিয়ে যাবে না। যদি এইটা দেওয়ার পরে কোনো মানুষ তোমাকে সহযোগিতা করে, সেই হিসেবে যদি তুমি একটু সহযোগিতা পাও, দিলে সমস্যা কি। সবাই বুঝাইতে লাগলো, ওইখানের মানুষও। পরে আমি ইন্টারভিউ দিলাম আর কি। ইন্টারভিউ দেওয়ার পরে আস্তে আস্তে মানুষ আমাকে চিনতেছিল। তারপরে একের পর এক মিডিয়ার ভাইরা আসতেছিল, আমার সাক্ষাৎকার নিতেছিল। এভাবেই আর কি সাক্ষাৎকার দিয়ে অনেক জায়গায় আমি পরিচিত হইলাম। যাই হোক, আপনি ইতিমধ্যে কিন্তু অনেকেই আপনাকে চিনে ফেলছে যে একটি অসহায় মেয়ে হিসাবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার সে আগের পরিস্থিতির যে ফটোগুলোতে সে হাঁটুতে হামাগুড়ি দিয়ে হাঁটে। তার বর্তমান এখন পরিস্থিতি কি, আসলে পরিস্থিতিটা জানার আগে আসলে আপনি এই যে আপনার যে সমস্যাগুলো হয়েছে, আসলে কোন ঘটনার প্রেক্ষিতে এই দুর্ঘটনাটা হয়েছিল আপনাদের একটু বলবেন? এটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ছোটবেলা, আমি যখন অনেক ছোট, তেমন কিছু বুঝতাম না। ঠিক তখনই আর কি আমাদের একটা দুর্ঘটনা ঘটে। এরপর আমার বাবা তো মারা যায়। তারপরে আমার আম্মু, আমি, আমার ছোট ভাই তিনজনই পঙ্গু হয়ে যাই। কোনোভাবে আমাদের জীবনটা আর কি চলে না চলার মতো করে। তারপরও আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি যে এইভাবেও চলতে পারতেছি, এইটুকুই যথেষ্ট। অনেক মানুষের তো আল্লাহ অনেকভাবেই অক্ষম বানাইছে, অনেকভাবেই দুর্বলতা বানাইছে। তারা কিভাবে চলে, তাদেরগুলা দেখলে আমার নিজের মনে হয় যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সেগুলা দিয়ে আমি সান্ত্বনা দিই নিজেকে। আপনার পরিবারের কে কে পঙ্গু অবস্থায় আছেন? আমার ছোট একটা ভাই আছে, সে প্রতিবন্ধী, হাঁটতেই পারে না, ও পাছা হেঁচড়াইয়া হাঁটে। আর আমার আম্মু আছে, আম্মু লাঠি ভর করে হাঁটে। আর আমি তো হাঁটু দিয়ে ভর করে হাঁটি। প্রিয় দর্শক, একটা পরিবার একটা অ্যাক্সিডেন্টে পুরো মানে কি বলে, আমরা বলি পঙ্গু হয়ে গেছে, আসলে তারা বাস্তব জীবনে পঙ্গু হয়ে গেছে। দেখেন তাদের যে স্কিনের যে তার হাঁটার অবস্থা, তার ভাই হামাগুড়ি দিয়ে হাঁটে, তার মা লাঠি ভর করে হাঁটে। তাহলে এই যে আপনাদের সংসারটা কিভাবে চলে? সংসারটা যেটা সত্য কথা, ওইটা হচ্ছে আমার ছোট ভাই আছে, সে হচ্ছে মানুষের থেকে সহযোগিতা চেয়ে আনে। ওই ছোটবেলা থেকে ও এটাই করে যেতেছে, এখনো এটাই করতেছে। কারণ এছাড়া আমার বাবা নাই, বড় একটা ভাই বোন নাই। আর আমি একটা মেয়ে মানুষ, আমার অনেক লজ্জা। আমার মা মেয়ে মানুষ, সেও অসুস্থ, তারও অনেক লজ্জা। তো আমরা পারি না কিছু করতে। আর আমি তো সুস্থ না যে আমি কোনো একটা চাকরি করব, কোনো একটা কাজ করব। তবু অনেকবার চেষ্টা করছি, কিন্তু পারি নাই, আমি মানে ব্যর্থ হয়েছি। তো আমার ছোট ভাইটাই আমাদের সংসারটা মূলত চালায়। দীর্ঘদিন ধরে তো আপনি সোশ্যাল মিডিয়া আপনাকে দেখছি না,
তো এখন আগে তো শুনেছি কিছু সাহায্য সহযোগিতা চাইতেন বিভিন্ন ভিডিওতে, এখন তো আপনার কোনো ভিডিও দেখা যাচ্ছে না। অনেকভাবেই তো ভিডিও দিছিলাম অনেক জায়গায়, প্রথম প্রথম আর কি মানুষ একটু হেল্প করছিল, মানুষ সহযোগিতা করছে যেভাবেই পারছে। কিন্তু এরপরে হঠাৎ করে একটা লোকের সাথে আমার বিয়ে ঠিক করলো, এক মিডিয়ার ভাইয়া। এরপরে সরাসরি লাইভে কথা বলাই দিছিল, যা কথা হইতো লাইভেই হইতো। এরপরে সেই মানুষটা আমার সাথে চিটিং করে। পরে হচ্ছে আমি আবার ওই কথাটা সবার মাধ্যমে তুলে ধরছিলাম। তো তারপরে অনেকে বিলিভ করছে, অনেকে করে নাই। আমার আমার নামেই মানে মিথ্যে প্রতারণার একটা দিছিল, সবাই মিলে আমার উপরে একটা মিথ্যে বদনাম ছড়াইছিল। তারপর রোস্টারও আমাকে নিয়ে রোস্ট করছিল। এরপর থেকে আর কেউ আমাকে বিশ্বাস করে না, শুধু শুধু আমাকে মানে সবাই গালমন্দ করে, তারপরে আমাকে অন্যভাবে অন্য চোখে দেখে, ভালো চোখে আর দেখে না। রোস্ট করতো কি বিষয় নিয়ে, যে আপনি Roast প্রবাসীদের বা বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা নিতেন এরকম? এরকম মেবি ওনারা বলতো, কিন্তু আসলে এগুলা সত্য না। ওনারা একটা প্রুফও দিতে পারে নাই, ওনারা প্রুফ ছাড়া ভিডিও করে দিছে আর মানুষ ওগুলাই বিশ্বাস করে নিছে। আর তখন থেকে আমাকে খারাপ ভাবছে। তো যেহেতু আপনি তো মূলত সোশ্যাল মিডিয়ায় চাইতেন, সাহায্য চাইতেন, মানুষ দিত, আপনার হয়তো মোবাইল নাম্বার ছিল বিভিন্ন মানুষের হ্যাঁ, কাছে, মানুষে ফোন তো করতো। সেক্ষেত্রে তারা সাহায্য সহযোগিতা করতো, এটা তো আর আপনি অন্যায় করেননি। না, যখন ওই লোকটার সাথে আমার বিয়ে ঠিক হইলো, সে সবার মাঝে ঘোষণা দিল যে আজ থেকে সে আমার দায়িত্ব নিছে, আমার বিয়ে করব। তো যেন কেউ আর আমাকে হেল্প না করে, আমিও যেন কারো থেকে হেল্প না নিতে হয়। আমিও সরল মন ছিল, বইলা দিছিলাম। এরপরে কেউ আর আমাকে হেল্প করে না, আমি ওর কারো থেকে নিই নাই। ওই লোকটা আমাকে সর্বোচ্চ 11,000 টাকা দিয়ে হেল্প করছে, মানে কয়েকদিন পর পরই দিছে আর কি। দেওয়ার পরে আস্তে আস্তে বুঝতে পারলাম, 1 মাস পরেই শুনলাম আমার বড় খালাতো বোন হয়, তার একটা বাচ্চা আছে, সে ডিভোর্সি। তার সাথে আমাদের মাধ্যমে কন্টাক্ট করতে করতে তাদের সাথে পরিচিত হইয়া তার সাথে এখন সম্পর্ক, বিয়েও ঠিক করে ফেলছে। আমি তাদের ঘরেও যাই নাই, তার ফ্যামিলির সাথে আমার কথাও বলা দেয় নাই, কিন্তু ওই মেয়ে হচ্ছে তাদের বাসায়ও চলে গেছে, মানে আমার বোন। ওই ছেলের সাথে কি তোমার কখনো সরাসরি দেখা না, হয়েছে? সরাসরি দেখা হয় নাই, কিন্তু ফোনেই কথা হয়েছিল। পরে আমি একদিন হাতে না হাতে প্রমাণ পাইছি দুজনেরই। তখন আমি ধরছিলাম যে আমার সাথে কেন এমন করছেন, আমি কি অপরাধ করছি, আপনি যদি আমার বিয়ে না করবেন তাহলে মিথ্যা আশ্বাস কেন দিলেন, আমার যেহেতু ফ্যামিলির দায়িত্ব নিবেন বইলা কেন আমাকে ধোকা দিলেন। এখন আগে যে মানুষগুলো আমাকে হেল্প করতো, সেই মানুষগুলো এখন আমাকে আর হেল্প করতেছে না। এটা আপনি আমার একটা ক্ষতি করলেন না, এটা করে কি ভালো করছেন। তো বিভিন্ন ভাবে আমি তারে বুঝাইলাম, তারপর অভিশাপও দিলাম মনের কষ্ট থেকে, যে আপনি এটা ঠিক করেন না, আপনার বিচার আল্লাহ করবে। পরে আমার ওই বোনগুলা আমাকে গায়ে হাত তুলছিল, মারছিল। এগুলো আমি সোশ্যাল মিডিয়াতে কখনো আইসা প্রকাশ করি নাই, যে নিজেদের ভিতর তো লজ্জার ব্যাপার। আমি অনেক মার খেয়েছিলাম তাদের হাতে। আমার নিজের খালা না আমাকে মারছিল, এমন ভাবে লাথি মারছিল। আমাদের বস্তি ছিল না, বস্তিতে ছিলাম, ওইখানে সবাই দেখছে, কিন্তু কেউ কিছু বলে না, কারণ নিজের খালা। আমি নামাজ পড়তে বসছিলাম, আমার ভাইয়ের উপরে টর্চার করতেছিল, মারধর করতেছিল। তো আমি বলতেছি কি, আমার ভাইয়েরে কেন মারতেছেন? নামাজ থেকে আইসা আমি বলতেছি, আমার পরনে বোরকা টোরকা সব ছিল। আর আমার খালা বলতেছে কি, ওই যে ওইটা নিয়ে ঝগড়া, যে কেন আমি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করলাম এই ছেলের ব্যাপারে, আর আমার কেন বললাম। আমার খালতো বোনের নামও বলি নাই, কিছুও বলি নাই, শুধু বলছি আমার খালতো বোনের কথা। এন আমি এটা কেন বললাম, আমাদের আত্মীয় স্বজন শুনছে, শুই না আমার খালারে ধরছিল, খালতো বোনরে ধরছিল। এরপর সবাই ওদেরকে ছি ছি করছিল। পরে ওরা আইসা আমাকে মারছে, কয়েকবার বিচার হইছে এগুলা নিয়ে। আমার আত্মীয় স্বজন বিচার করছে কি, থাক নিজেরাই তো মিট করে আনে, তোর ভাগ্যে ছিল না, এই জন্য ওই ছেলে চলে গেছে। আমার আফসোসটা কি ছিল, যে ওই ছেলের কারণে আমি আমার ফ্যামিলির সাথে 2-3 বছর কথা বলি নাই, তাদের হাতে মাইর খেয়েছি, অপদস্থ হয়েছি, আমাকে অনেক থ্রেটও দিছিল ওই ছেলে, আমার ওই খালাতো বোনরা, যে ঘর থেকে বের হবি না, পোলাপান দিয়া তোরে রেপ করায় মাইরা ফেলবো, তোর মতন প্রতিবন্ধী মেয়েরে যদি মাইরা ফেলি কেউ আইসা খোঁজও নিব না, এইগুলা বলছিল। একটা সময় মানে এমন খারাপ সিচুয়েশনে ছিলাম, তাদের সাথে লজ্জায় কথাও বলতে চাইতাম না, ভয়েও কথা বলতে চাইতাম না। তাদেরকেও আমরা ঘৃণা করতাম, তারাও আমাদেরকে ঘৃণা করতো। হঠাৎ করে শুনি কি, 2 বছর পরেই শুনি ওই ছেলের সাথে তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল, হঠাৎ করে তারা তাদের মতো, ওই ছেলের মতো। আমার বোন আবার বিয়ে করে ফেলে অন্য ছেলেকে, আর ওই ছেলে হচ্ছে ছেলের মতোই থাকে। এরপর ওই ছেলেও আমার কাছে ক্ষমা চায় ফোন দিয়া। আমার খালাতো বোনরা, খালারা আবার আমাদের সাথে এক হয়ে গেছে, তারপরে ক্ষমা চাইছে। আমি একবার যখন আমাদের উপর অনেক টর্চার করতেছিল, পরে আমি গেছিলাম মামলা করতে, জিতি করতে, কারণ কারো কাছে এই সহযোগিতা পাইতেছি না, তারা অন্যায় করছে, তারা আবার আমাদের উপর জুলুম করতেছে। পরে সবাই বলতেছে কি, এলাকার মানুষ,
যে তুমি যে জিতি করে দাও, কারণ এলাকার মানুষ বলতেছে কি যে তোমাদের আত্মীয় স্বজন তো কিছু বলতে পারতেছে না। আমি যখন থানায় গেছি, থানা থেকে আমার ফোন আসে কি থানার, এরকম থানায় আমি বসে আছি জিটি করতেছি, এমন টাইমে আমার মামারা ফোন দিয়ে বলতেছে কি যা হওয়ার হইছে, তাইলে তুই এখন আর জিটি করিস না, আমরা একটা সমাধান দিমু, আত্মীয় স্বজন যেহেতু বাইরে আর এটা নিস না, মানুষের ছিছি করব। পরে আমরা এসে পড়ছি, আসার পরে মামারা সবাই মিলা বইসা ওদেরকে দিয়া ক্ষমা চাওয়াইছে। ক্ষমা চাওয়ার পরে বলছে কি যা হয়েছে হয়েছে, ভুইলা যা, এই এটা একটা ইয়া ছিল, ওই ছেলের জন্য আমরা শুধু শুধু তোর সাথে খারাপ ব্যবহার করছি, বা ওই ছেলেটা আইসা আমাদের দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল, আমাদের আত্মীয়তাটা একটু নষ্ট করে দিছে। পরে ওই ছেলের সাথে ওরাও কথা বলে না, আমরাও বলি না। আর ওই ছেলেটা মাঝখান দিয়া মজা নিল, দুইটা ফ্যামিলিরে মানে ইয়া করা সরায় দিয়া। তারপরে তো আমরা ঠিকই আবার ফ্যামিলি এক হয়ে গেলাম, ফ্যামিলিরা আবার ঠিকই এক হয়ে গেছি। এখন আমার খালারা আমাদের পার্শ্ববর্তী এলাকায় থাকে, একই এলাকায়, শুধু কি একটু দূরে দূরে খালতো বোনরাও সবাই এক হয়ে গেলাম ঠিকই, কিন্তু মাঝখান দিয়ে ওই যে আমার জীবনটারে না নষ্ট করে দিছে মানে ওই ছেলেটাই। মূলত ছেলেটা আসছিল মনে হয় ভাইরাল হওয়ার জন্য। ছেলেটা বিভিন্ন ধরনের জায়গায় থাকে, যেমন ইমো গ্রুপে থাকে, গালিগালাজ করে, আমি যেখানে যেখানে ওনার পাইছি গালিগালাজ করে, অনেক রকমের আইডি ইউজ করে। তারপরে হচ্ছে বিগো বলে, বিগোতে উনি গালাগালি করে, গালাগালির বোর্ডে বোর্ডে থাকে, বিভিন্ন টাইপের আইডি ইউজ করে। এরপরে হচ্ছে ভিডিও লাইভ করে, আর হচ্ছে অনেক জায়গায় থাকে। তো ওইখানে লাইকি তো মাঝে মধ্যে পাইছিলাম। তো আমি যেখানে যেখানে পাইতাম আমি ওনাকে আনফলো করে দিতাম কিংবা ব্লক করে দিতাম, যে এরকম বাজে একটা মানুষ আমার জীবনে আইসা মিথ্যা কথা বললা, আমার যারা হেল্প করতো, ভালো চোখে দেখতো, তারাও আজকে আমাকে দুশ্মন ভাবে ওনার জন্য। আর ওই ছেলেটাই সবার কাছে মনে হয় বইলা বেড়াইছে যে আমি নাকি ওনার সাথে প্রতারণা করছি, অথচ উনি প্রতারণা করলো, আমি মাইর খেয়েছি ফাঁকে থেকে, তারপরে আবার আমি বদনামেরও শিকার হয়েছি। এমন জীবনে মানে আমার মতন এরকম সিচুয়েশন যেন আর কারো লাইফে না আসুক। তো শুনতেই পেলেন প্রিয় দর্শক, যে একটি মেয়ে সাহায্য চেয়ে ভাইরাল, সাহায্য তিনি চায়নি, তাকে মিডিয়া তার এই শারীরিক প্রতিবন্ধকতাকে দেখে বিভিন্ন মানুষ ভিডিও করেছে, যার মাধ্যমে হয়তো কিছুদিন সাহায্য সহযোগিতা পেয়েছিল, মানুষের মনে একটু সহানুভূতি তৈরি হয়েছিল। কিন্তু একটি ছেলে তাকে দায়িত্ব নেওয়ার কথা বলে তাদের যে নাটকীয়তা হয়েছে তার বিবরণ তো তার কাছ থেকে শুনলেন। তবে এই কাজটি ঠিক হয়নি, কারণ এই মেয়েটি যেরকম রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই অবস্থায় সে আশা দিয়েছে বিয়ে করবে, তো দিন শেষে ওর কিন্তু একটা জায়গা থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে এই যে সোশ্যাল মিডিয়া থেকে যে মাঝে মাঝে কিছু সাহায্য সহযোগিতা পাইতো, হয়তো মানুষের ভুল বোঝাবুঝির কারণে সেই মেয়েটি এখন আর টাকা পয়সা কেউ দিচ্ছে না। তো যাই হোক, আজকে আমার এই প্রতিবেদন থেকে যদি আপনাকে কেউ কোনো সাহায্য সহযোগিতা দিতে চায়, সেক্ষেত্রে আপনার কি করণীয় কি থাকবে? হ্যাঁ, আমাকে যদি কেউ মানে সাহায্য করতে চায় আমি অবশ্যই নিব, কারণ আমার ফ্যামিলিটা এত খারাপ অবস্থায় আছে। আমি কি ঘরে থাকি এখনো, মানুষ গেলে বুঝতে পারবে, না দেখলে বুঝতে পারবে না। এমনি উপর থেকে তো মানুষের দেখা যায় অনেক ভালো, আর আমি এমনি একটু সাজগোজ করে থাকতে পছন্দ করি, তো হয়তো বা ক্যামেরার সামনে আইসা একটু ভিডিও করি, সবাই মনে করে ভালো অবস্থানে আছি, কিন্তু না। আমার বাসায় এমন একটা ঘরে থাকি, রান্নাঘরের সাথে খুব ছোট একটা রুম, আর রুমের মধ্যে প্রচুর ধোঁয়া হয়, কালি হয়, তারপরে আমাদের ঘরের অবস্থা খুবই নোংরা। আমারও মন চায় না যে ওখানে থাকি, কিন্তু থাকতে হয় বাধ্যতামূলক। যেন আমার ফ্যামিলিতে বড় একটা ভাই নাই, বোন নাই, কাজ করার মতো কেউ নাই, ওই ছোট ভাইটা যা আনে এটা দিয়ে কোনো রকম সংসারটা চলে যায়। প্রিয় দর্শক, ওর চেহারা মাশাআল্লাহ আল্লাহ তাআলা খুব ভালো রেখেছে, ওর ভাইয়ের চেহারাও সুন্দর। এই যে একটা দুর্ঘটনার কারণে আজকে তাদের পুরো পরিবারটা শেষ হয়ে গেল। আজকে আপনারা দেখতে পাচ্ছেন ও পায়ে কিন্তু সমস্যা, আমি স্ক্রিনে দেখাবো আপনাদেরকে। তো ওর চেহারা আল্লাহ তাআলা খুব ভালো রেখেছে, ওর দেখলে কখনো মনে হবে না যে ও এতটা অসহায়। কিন্তু ওর পরিবার মানে ওরা যে কোথায় থাকে আপনারা সরাসরি মানে এসে দেখলে বুঝতে পারবেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সেরকম একটা পরিবেশের দৃশ্য আমি অবশ্যই তার বাসায় গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। তবে ওর যে নাম্বারটা সেটা আমরা ফার্স্ট কমেন্টে দেওয়ার চেষ্টা করব। যদি কেউ সাহায্য সহযোগিতা দিতে চান, মনে করেন যে তাদের পাশে দাঁড়াবেন, তাহলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে তাকে একটু সাহায্য সহযোগিতা করতে পারেন। আজকে এই অতীত পেজ থেকে জীবনের অজানা কথাগুলো তার কাছ থেকে শুনলাম। তো ঠিক আছে আপু, ভালো থাকবেন, আর আপনার সার্বিক মঙ্গল কামনা করি। জি, আপনারা সবাইও ভালো থাকবেন। আর সবার উদ্দেশ্যে একটা কথাই, যে আপনারা আমাকে শুধু শুধু ভুল বুঝছেন, দয়া করে আপনারা আমাকে ভুল বুঝছেন না।
ওর আগে যে চোখে দেখছেন ঠিক এইভাবে আমাকে দেখেন আর আমার পাশে একটু থাকেন। আমি সবাইকে চাচ্ছি যে একটু আগের মতো করে আমাকে ভালোবাসেন, ভালো চোখে দেখেন। কারণ এইভাবে সবার গালি মন্দ খাইতে আমার ভালো লাগে না, যে আমি কোনো অপরাধী করলাম না, কেন আমাকে শুধু শুধু অপরাধী বলা হচ্ছে বা মানুষের ভুল বুঝাবুঝি হচ্ছে। যারা আমাকে হেল্প করতে আসে তারা বলে যে আপনার কমেন্ট বক্সে এরকম এরকম দেখলাম, এই জন্য আপনাকে আর হেল্প করবো না। তখন কিন্তু আমার অনেক খারাপ লাগে, আমার ভিতরটা ভেঙে যায়, অনেক কান্নাও হয়। কিন্তু ওই যে আমি মরে গেলে হয়তো বা এগুলো শাস্তি হবে, কিন্তু এর আগে হবে কিনা জানি না। তবে যে করছে আমার সাথে এটা এটা অন্যায় করছে, এটা ভালো করে নাই, তার কখনো মঙ্গল হবে না। যাক প্রিয় দর্শক, সবাই এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনাদের মতামত যদি জানা থাকে বা আপনাদের মতামত বলার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে এসে বলবেন। প্রিয়াকে আপনারা চিনতে পেরেছেন কিনা, প্রিয়া সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে, প্রিয়া আসলে যেভাবে যতটা বছর ভাইরাল ছিল সেই সম্পর্কে আপনার যদি কোনো মতামত থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি সাহায্য সহযোগিতা করতে চান ফার্স্ট কমেন্টে ওর নাম্বার দেওয়া আছে, আপনারা একটু সাহায্য করবেন। সেই আশা এবং প্রত্যাশা নিয়ে আজকে সাব্বির আহমেদ অতীত পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।